হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে এই ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ল্যান্ডফর্মস অর্থাৎ ভূমিরূপ নিয়ে। খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। আর আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের ট্যাক্টুর ক্ষেত্রেও কাজে আসবে, তোমাদের এসটিজিটির ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে, সিলেবাসের মধ্যে কিন্তু দেওয়াই আছে। তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে স্টার্ট করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা জিওগ্রাফি থেকে, আর টপিকটা হলো ল্যান্ডফর্মস অর্থাৎ ভূমিরূপ। ওকে, আর আজকের এই ক্লাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমাদের মুখস্থ কিছু বিষয় রয়েছে, তো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে লাগবে। সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে লাগবে যে ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, ভূমিরূপটা কি। ওকে, আমাদের টপিকটাই হলো ল্যান্ডফর্ম ভূমিরূপ, তার মধ্যে অনেকগুলি পার্ট আসবে, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে জানতে লাগবে ভূমিরূপ জিনিসটা কি। ওকে, সো ভূমিরূপ। পৃথিবীর উপরে সব জায়গা একরকম নয়, যে পৃথিবীর উপর সব জায়গাটা কিন্তু একরকম নয়, কোথাও দেখবে উঁচু রয়েছে, কোথাও নিচু রয়েছে। আমি যদি ইন্ডিয়ার কথাটাই বলি, তো ওইখানে দেখবে ইন্ডিয়ার পার্টের মধ্যে কিন্তু দেখবে কি হয়, ধরো যে উত্তর ভারতে যদি দেখে পাহাড় পর্বত থাকবে, এই জায়গা উঁচু রয়েছে। এখন আমি যে উত্তর ভারতে একটু সমভূমির দিকে আসি, তাহলে ওই জায়গায় অনেকটা নিচু রয়েছে। আবার একটু মালভূমিতে গেলে একটু মোটামুটি সাইজে রয়েছে। তো সব জায়গায় কিন্তু সমান নয়, যে আমরা যে পৃথিবীটা যে ড্রয়িং করি এরকমটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এরকম কিন্তু উঁচু নিচু কিন্তু দেওয়া আছে, কিছু উঁচু নিচু এরকম দেওয়া আছে। তো পৃথিবীর সব জায়গাটা কিন্তু সমান নয়। কোথাও উঁচু, এই যে কোথাও উঁচু, কোথাও ঢেউ কেলানো, কোথাও আবার এরকম ঢেউ কেলানো, আবার কোথাও সমতল বা নিচু, মানে কোথাও উঁচু আছে, কোথাও আবার একটু ঢেউ টাইপের মতন ঢেউ কেলানো আছে, কোথাও আবার নিচু জায়গা আছে, অর্থাৎ সব জায়গায় সমান নয়। পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যকে ভূমিরূপ বলে। আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যে এই বৈচিত্র্যটা, এই কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার ঢেউ খেলানো, এই যে ডিফারেন্সটা, এই যে বৈচিত্র্যটা রয়েছে, এটাকে বলা হয় কি ভূমিরূপ বা ল্যান্ডফর্মস বলা হয়। এক কথায় পৃথিবী পৃষ্ঠে ভূমির চেহারা বা রূপকে বলা হয় ভূমিরূপ। এক কথায় বলতে গেলে পৃথিবীর যে উপরি ভাগটা রয়েছে, যেখানে আমরা বসবাস করছি, ওই মানে পৃথিবী ভূপৃষ্ঠের যে এই যে চেহারাটা বা তার যে রূপটা, যেখানে উঁচু নিচু বা সমতল ঢেউ খেলানো যেরকমই রয়েছে, এই সবটাকে নিয়ে কিন্তু বলা হয় ভূমিরূপ। এটাকে কিন্তু বলা হয় কি ভূমিরূপ বা ল্যান্ডফর্ম বলা হয়। ওকে, তো আশা করি ল্যান্ডফর্ম বা ভূমিরূপ কি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হলো পৃথিবীর প্রধান ভূমিরূপ হলো, এই যে পৃথিবীর যে প্রধান ভূমিরূপ হলো সেগুলি আমরা জেনে নেব। পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, এই তিনটা হলো পৃথিবীর প্রধান ভূমিরূপ। তো ভূমিরূপটা কি? ভূমিরূপ হলো এই যে পৃথিবী রয়েছে, পৃথিবী কিছু জায়গায় এরকম উঁচু রয়েছে, কিছু জায়গায় নিচু রয়েছে, আবার কিছু জায়গায় এরকম ঢেউ খেলানো কিন্তু রয়েছে পৃথিবীর উপরেই পৃষ্ঠটা, তো ওইটাকে বলা হয় ভূমিরূপ। তো ওইটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হলো। পাহাড় পর্বত, যে উঁচু জায়গাগুলি রয়েছে পাহাড় পর্বত, মালভূমি পাহাড় পর্বত থেকে আরেকটু কম উঁচু, সমভূমি হলো মালভূমি থেকে আরেকটু কম উঁচু। অর্থাৎ মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, এই যে সমভূমি রয়েছে, সমভূমি যদি 300 মিটার বা তার থেকে কম থাকে, 300 মিটার বা তার থেকে নিচু জায়গা থাকে, একদম সমতল জায়গা থাকে, সেটাকে বলা হয় সমভূমি। তারপর 300 মিটারের বেশি কিন্তু আবার 900 মিটারের কম, 300 মিটারের বেশি কিন্তু 900 মিটারের কম যদি হয় সেটাকে বলা হয় মালভূমি। আর 900 মিটার কিংবা তার থেকে বেশি, এখন সেটা 1000, 2000, 3000, 10,000 যতই থাকুক, 8000, 8000, 7000 যতই থাকুক, সেটাকে বলা হয় কি পাহাড় পর্বত কিন্তু বলা হয়। অর্থাৎ 300 মিটার বা তার থেকে নিচু সমভূমি, 300 মিটারের বেশি কিন্তু 900 মিটারের কম, তাহলে হয়ে যাবে মালভূমি। আর 900 মিটারের বেশি, 900 মিটার কিংবা তার থেকে যত বেশি থাকুক, সেটাকে বলা হয় পাহাড় বা পর্বত। এই তিন ধরনের ভূমিরূপ কি কিন্তু যে একসাথে মানে আমরা পড়ে থাকি, এই তিন ধরনের ভূমিরূপে কিন্তু আমরা পড়ে থাকি। বোঝা গেল? এখন এই জিনিসটা আমরা একটু ডেফিনিশনের মাধ্যমেও দেখে নিই। এই যে প্রথমেই রয়েছে পর্বত। সাধারণত 900 মিটার উচ্চতা যুক্ত শিলা দ্বারা গঠিত খাড়া ঢালযুক্ত ভূমিরূপ হলো পর্বত, যেরকম হিমালয় পর্বত। অর্থাৎ সাধারণত 900 মিটার কিংবা তার থেকে বেশি যে উঁচু যে জায়গাগুলি রয়েছে, উঁচু স্থানগুলি রয়েছে, সেগুলিকেই কিন্তু আমরা কি বলি পর্বত বলে থাকি। এগুলি উঁচু খাড়া ঢালের মতন দাঁড়িয়ে থাকে। যেরকম ধরো যে আমাদের হিমালয় পর্বতমালা রয়েছে, হিমালয় পর্বতমালা অনেকগুলা কিন্তু পর্বত রয়েছে, ওইগুলি কিন্তু 900 মিটার থেকে কিন্তু বেশি রয়েছে, তো ওইগুলাকে বলা হয় পর্বত। যখন 900 মিটার বা তার থেকে বেশি থাকবে সেটাকে আমরা বলবো পর্বত। তারপর
মালভূমি সাধারণত 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে, যেমন পামির মালভূমি। সাধারণত 300 থেকে 600 মিটার বা আমরা বলতে পারি 900 মিটারের কম, 900 মিটারের কমও কিন্তু আমরা বলতে পারি, সেটাকে আমরা কি বলবো, এটাও কিন্তু খাড়া ঢাল হিসেবে থাকে, কিন্তু সেটা 300 মিটারের বেশি, 300 থেকে 600 ম্যাক্সিমাম থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে মানে বেসিক্যালি বলতে পারি 900 থেকে কম যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো মালভূমি। তার একটা উদাহরণ হলো পামির মালভূমি। আর পামির মালভূমি কিন্তু পৃথিবীর ছাদও বলা হয়, যেটা একদম উচ্চতম যে মালভূমি রয়েছে সেটা। বোঝা গেল মালভূমি। এখন আসে সমভূমি। সাধারণত 300 মিটারের কম উচ্চ নিচু সমতল বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলে, যেমন লুইস সমভূমি। আজ 300 মিটার থেকে কম যদি হয়, 300 মিটার বা তার থেকে কম যদি হয়, তখন সেটাকে বলা হয় সমভূমি। তার একটা এক্সাম্পল হলো লুইস সমভূমি। বোঝা গেল। তো ভূমিরূপটা কি, পৃথিবীর মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, কি কোথাও উঁচু কোথাও নিচু কোথাও আবার ঢেউ খেলানো একটু মাঝারি টাইপ রয়েছে, ওইটাকে ভূমিরূপ বলা হয়। তো সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। 300 মিটারের নিচু হলে সমভূমি, 300 মিটার থেকে বেশি 900 মিটার থেকে কম হলে সেটা মালভূমি, আর 900 মিটারের বেশি যখন হবে তখন সেটা হয়ে যাবে পর্বত। ক্লিয়ার? এখন চলো এই যে 3টা পার্ট রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলি আমরা এক এক করে স্টার্ট করব। তো প্রথমে আমরা পর্বত থেকে স্টার্ট করব। ওকে, পর্বত। এখন কি স্টার্ট করব, আমরা পর্বত থেকে স্টার্ট করব। প্রথমত পর্বতটা কি রয়েছে দেখো, পর্বত বা যেটাকে আমরা মাউন্টেন হিসেবেও বলে চিনে থাকি, সমুদ্র পৃষ্ঠ থেকে মানে সি লেভেল থেকে 900 মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত খাড়া ঢালের শিলাময় স্তূপ পর্বত বা মাউন্টেন নামে পরিচিত, যেমন হিমালয়, সাতপুরা, ভেসুভিয়াস, আরাবল্লী। ওকে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে সি লেভেল থেকে 900 মিটার কিংবা তার থেকে উঁচু যতগুলা যে খাড়া শৃঙ্গযুক্ত যে পাহাড়গুলো রয়েছে সেগুলিকে কিন্তু পর্বত বলা হয়। বেসিক্যালি 900 মিটার বা তার থেকে বেশি উঁচু জায়গাগুলিকে, যেগুলি খাড়াভাবে দাঁড়িয়ে আছে, শিলাগুলি একদম স্তূপ হিসাবে দাঁড়িয়ে আছে, সেগুলিকে আমরা পর্বত বা মাউন্টেন নামে আমরা চিনে থাকি। পর্বত বা মাউন্টেন, তার কিছু এক্সাম্পল হলো হিমালয় পর্বতমালা, তারপর সাতপুরা পর্বত, ভেসুভিয়াস পর্বত, আরাবল্লী পর্বত, এগুলি হলো পর্বতের কিছু উদাহরণ। এখন এই যে পর্বত রয়েছে, পর্বতের মধ্যে বিভিন্ন ধরনের পর্বত রয়েছে, কিছু ভঙ্গির পর্বত রয়েছে, নবীন ভঙ্গির পর্বত রয়েছে, প্রাচীন ভঙ্গির পর্বত রয়েছে, স্তূপ পর্বত রয়েছে, আগ্নেয় পর্বত রয়েছে, সঞ্চয়জাত পর্বত রয়েছে, বিভিন্ন ধরনের পর্বত রয়েছে। তো এখন আমরা পর্বতের শ্রেণীবিভাগ পর্ব, সে কি রকম পর্বত রয়েছে, সেগুলা কি, তার উদাহরণ কি, সেগুলো আমাদেরকে জানতে লাগবে। তো এখন পর্বতের শ্রেণীবিভাগ আমরা দেখে নেব। ওকে, সো এখন দেখে নেব পর্বতের শ্রেণীবিভাগ। পর্বতের শ্রেণীবিভাগ, তো পর্বতের শ্রেণীবিভাগের মধ্যে দেখবো আমরা ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত, এই 4 ধরনের পর্বত আমরা দেখে নেব পর্বতের শ্রেণী বিভাগের মধ্যে। তো প্রথমে আমরা দেখলাম ভূমিরূপটা কি। ভূমিরূপের মধ্যে আমরা দেখলাম পর্বত, তারপর মালভূমি, দেন সমভূমি। তার মধ্যে থেকে আমরা পর্বতটা স্টার্ট করলাম। তো পর্বত হলো যেটা 900 মিটার বা তার থেকে বেশি উচ্চতা যুক্ত যে খাড়া ঢালের শৃঙ্গগুলো রয়েছে সেগুলিকে আমরা পর্বত হিসেবে চিনে থাকি। আর এই পর্বতটা কিন্তু 4 ধরনের হয়ে থাকে, ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, আরেকটা হলো ক্ষয়জাত পর্বত। এখন এই যে 4 ধরনের পর্বত রয়েছে, এই 4টা আমরা স্পেসিফিক্যালি দেখবো যে ভঙ্গির পর্বত কি বা স্তূপ পর্বত কি, তাদের উদাহরণগুলি কি কি রয়েছে, এগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। ওকে, চলো এখন স্টার্ট করছি পর্বতের শ্রেণীবিভাগগুলি। তো ফার্স্টে আমরা ভঙ্গির পর্বত থেকে স্টার্ট করব। ভঙ্গির পর্বত, এই যে ভঙ্গির পর্বত যেটাকে আমরা ফোল্ডেড মাউন্টেন হিসেবে চিনে থাকি। ভঙ্গির বা ফোল্ডেড, ফোল্ড মানে কি একদম মানে ফোল্ড হয়ে যাওয়া। এখন ধরো এটা একটা প্লেট, ওকে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। তোমাদেরকে যখন আমি আর্থকুইকে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিন্তু প্লেটগুলোকে সেখানে আমি ডিসকাস করেছি। এখন ধরো দুইটা প্লেট, এই প্লেটটা যেটা প্লেট নাম্বার 1, এটা প্লেট নাম্বার 2। এখন কি হলো, দুইটা প্লেট, ধরো এই প্লেটটা এদিকে আসলো আর এই প্লেটটা এদিকে আসলো, দুইটা প্লেট সামনাসামনি এসে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে কি হবে, ধরো দুইটা গাড়ি এভাবে আসলো, এসে সামনাসামনি ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে কি হবে, একটা গাড়ি উপরে উঠে যাবে, একটা নিচের দিকে চলে যাবে। তো এখন যেটা হালকা ওইটা কিন্তু উপর দিকে উঠে যাবে, যেটা ভারী সেটা নিচের দিকে নেমে যাবে। ওই যে যেটা হালকা উপর দিকে উঠে যায় এটা কিন্তু একটু উঁচু হয়ে যায়, ওই উঁচু যে হয়ে যায় এইভাবে করে কিন্তু আমাদের পাহাড় পর্বতগুলি সৃষ্টি হয়েছে। তো ওই ধরনের
পর্বতকে বলা হয় ফোল্ডেড মাউন্টেন। এইভাবে যে পর্বতগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় ফোল্ডেড মাউন্টেন। ওকে, ফোল্ডেড মাউন্টেন। যেরকম হিমালয় হলো একটা ফোল্ডেড মাউন্টেন, কারণ হিমালয়ের ক্ষেত্রে কি হয়েছে, দুইটা প্লেট কিন্তু সামনাসামনি এসে ধাক্কা লাগার কারণে ভারীটা নিচে চলে গেছে, হালকাটা উপরে উঠে গেছে। আর এটা কিন্তু দিন দিন কিন্তু এটা আরো বেশি কাছাকাছি আসছে, মানে আরো বেশি ভারীটা নিচে হালকাটা উপর দিকে উঠে যাচ্ছে। এই কারণে হিমালয় পর্বতমালার উচ্চতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এটাই কিন্তু বলা হয় ফোল্ডেড মাউন্টেন, যেভাবে করে ফোল্ডেড মাউন্টেনটা যে ক্রিয়েট হয়। কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গির পর্বত বলে। কোমল পাললিক শিলা, ওই যে শিলার জন্য কিন্তু শিলার ট্যাটের ক্লাসের মধ্যে আছে যে শিলা জিনিসটা কি। শিলা কিন্তু আগ্নেয় শিলা হতে পারে, পাললিক শিলা হতে পারে, আর রূপান্তরিত শিলা হতে পারে। তার মধ্যে থেকে পাললিক শিলা কোনটা, যেটা জলের নিচে স্তরে স্তরে থাকতে থাকতে ধরো একটা লেয়ার, এগুলি যে অনেকগুলি শিলা জমলো, আরো জমলো, এরকম জমতে জমতে একটা লেয়ার হলো। ওই যে এক একটা লেয়ার গুলি হয় ওইগুলিকে বলা হয় পাললিক শিলা। আর এই পাললিক শিলা যেহেতু জলের নিচে থাকে সেই জন্য এটা অনেকটা সফট থাকে, কোমল থাকে। তো ওই কোমল শিলার মধ্যে যখন ভাঁজ পড়ে, ওই কোমল শিলার মধ্যে ধরো কোমল শিলা রয়েছে, এখন দুই সাইড থেকে প্লেটগুলো আসে, তো ভাঁজ পড়েছে, ভাঁজ পড়ে মাঝখানটা উপরে উঠে গেছে, ওই ধরনের শিলাকেই বলা হয়, ওই ধরনের পর্বতকে বলা হয় কি, যে আমাদের এই যে ভঙ্গির পর্বত। এইভাবে করে ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়ে থাকে। ভঙ্গির পর্বতে কিছু উদাহরণ যদি দেখি আমরা, কি কি রয়েছে, এশিয়ার হিমালয় পর্বত হলো একটি ভঙ্গির পর্বত। তো আসতেই পারে যে নিচে কোনটা যে ভঙ্গির পর্বতের উদাহরণ, তখন কি হবে হিমালয় পর্বতমালা। এশিয়ার যে হিমালয় পর্বতমালা রয়েছে এটা একটা ভঙ্গির পর্বত, ফোল্ডেড মাউন্টেন। এখন হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দেখতে গেলে তোমাদের যে আমি যদি ট্যাটের ক্ষেত্রে বলি, একটা পার্ট আছে ইন্ডিয়া ইজ এ ফিজিক্যাল ইউনিট, সেখানে ডিসকাস করা আছে। আর এসটিজিটির ক্ষেত্রে যদি বলি যে ইউনিট 3 এর মধ্যে একটা চ্যাপ্টার আছে যে ভারতের পার্টটা নিয়ে, ভারতের ভূবিভাগ রয়েছে, সেখানের মধ্যে কিন্তু এই পার্টটা ডিসকাস করা আছে যে হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে বা আরো ডিটেলস সেখানে রয়েছে। তো সেটা দেখে নেবে, তাহলে তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট উদাহরণ হলো ইউরোপের আলপস পর্বত। নেক্সট হলো উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত। এই যে আন্দিস পর্বত, রকি পর্বত, আলপস পর্বত, এই পর্বতগুলি হলো ভঙ্গির পর্বত। কোনটা কোথায় রয়েছে, হিমালয় রয়েছে এশিয়াতে, আলপস রয়েছে ইউরোপে, রকি রয়েছে উত্তর আমেরিকা, আন্দিস রয়েছে দক্ষিণ আমেরিকা। তো কোন পর্বতটা কোন জায়গাতে রয়েছে এবং কোন পর্বতটাকে কি ধরনের পর্বত বলা হয় সেটা মনে রাখতে লাগবে। পরীক্ষাতে কিন্তু এখান থেকেই কোশ্চেন আসতে পারে। পরীক্ষাতে কিন্তু আসবে না যে ভঙ্গির পর্বত কাকে বলে, এরকম কিন্তু আসবে না। কিভাবে আসতে পারে, ধরো আসতে পারে কি যে নিচে কোনটা ভঙ্গির পর্বত বা যে ভঙ্গির পর্বত কোন জায়গাতে রয়েছে, এরকম ভাবে আসতে পারে। তো এই উদাহরণগুলি মনে রাখতে লাগবে। আর ভঙ্গির পর্বত জিনিসটা কি, জিনিসটা বুঝতে লাগবে, মুখস্থের ব্যাপারে বুঝতে লাগবে। তো এটা গেল আমাদের ভঙ্গির পর্বত। নেক্সট রয়েছে ভঙ্গির পর্বতের কিছু বৈশিষ্ট্য। এখন ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য চলো দেখে নিই। এই পর্বতের উচ্চতা খুব বেশি হয়, হ্যাঁ এই ভঙ্গির পর্বতগুলির উচ্চতাটা অনেকটাই বেশি হয় এবং চূড়াগুলি শঙ্কু আকৃতির হয়। তো ভঙ্গির পর্বতের চূড়াগুলি, এই যে ভঙ্গির পর্বতে যে এই চূড়াগুলি রয়েছে এটা কি আকৃতির হয়, এটা শঙ্কু আকৃতির হয়। আসতেই পারে যে ভঙ্গির পর্বতের চূড়াগুলি কোন আকৃতির হয়, তখন হবে সেটা শঙ্কু আকৃতির হয়। নেক্সট, এই পর্বতে প্রচুর জীবাশ্ম কয়লা এবং খনিজ তেল পাওয়া যায়। আর এই ভঙ্গির পর্বত কিন্তু কিভাবে হয়, কোমল শিলার মধ্যে ভাঁজ পড়ে ভঙ্গির পর্বত হয়। আর কোমল পাললিক শিলা, সেই পাললিক শিলা কোথায় পাওয়া যায়, পাললিক শিলা কিন্তু জলের নিচে পাওয়া যায়, জলের নিচে স্তরে স্তরে থাকে, সেগুলিকে পাললিক শিলা বলে। যেহেতু জলে থাকে সেই জন্য সেটা কিন্তু কোমল হয়, সফট হয়। আর যেহেতু জলে থাকে, জলের মধ্যে অনেক সামুদ্রিক জীব থাকে, অনেক উদ্ভিদ থাকে, এগুলি চাপা পড়তে পড়তে, অনেক জীবাশ্ম, অনেক মাছ টাছ অনেক কিছু আছে, এগুলি চাপা পড়তে পড়তে একটা সময় জীবাশ্ম অর্থাৎ ফসিলসে পরিণত হয়। এই জন্য এই যে ভঙ্গির পর্বত যতগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক কিন্তু ফসিলস অর্থাৎ জীবাশ্ম পাওয়া যায়। যেরকম হিমালয় পর্বতমালাতে এখনো কিন্তু ফসিলস, বিভিন্ন ধরনের ফসিলস পাওয়া যায়। কারণ হিমালয় পর্বতমালা যেখানে গঠিত হয়েছে সেখানে কিন্তু একটা সময় 33 সাগরটা ছিল, যেটা আমি ওই যে বলেছি না তোমাদের যে ভারতের ভূবিভাগের ক্লাসটা বা ইন্ডিয়া যে ফিজিক্যাল ইউনিটের ক্লাসটার মধ্যে আমি ডিসকাস করেছি, সেটা ইউনিট 3 পার্ট বা টেটের ক্ষেত্রে লাস্টের দিকে চ্যাপ্টার রয়েছে, সেখানে আছে। তো সেটা দেখে নিও, আরেকটু ভালোভাবে বুঝবে। তো ওই যে আমাদের হিমালয়টা 33 সাগর এখানে ছিল, তো দুইটা প্লেট এসে ধাক্কা লেগেছে, তো ওইটা তো কোমল শিলাটার উপর ভাঁজ পড়েছে, ভাঁজ পড়ার কারণে হালকা পাটটা উপরে উঠে গেছে, সেটাই এখন হিমালয় পর্বতমালা হিসেবে পরিচিত। তো সেখানে কিন্তু অনেক ধরনের জীবাশ্ম পাওয়া যায়, এই জন্য বলা হয় ভঙ্গির পর্বতে অনেক জীবাশ্ম পাওয়া যায়। ক্লিয়ার, জীবাশ্ম পাওয়া যায় এবং খনিজ তেলও কিন্তু পাওয়া যায়, খনিজ তেলও পাওয়া যায়। নেক্সট,
ভঙ্গিল পর্বত যে শিলা দ্বারা গঠিত হবে তা অবশ্যই পাললিক শিলা হবে। আর ভঙ্গিল পর্বত ফোল্ডেড মাউন্টেন যাতে হবে, এটা কি দিয়ে হবে? অফকোর্স শিলা দিয়েই তো হবে, শিলা ছাড়া তো হবে না, শিলা দিয়ে হবে। এখন আর ওই শিলাটা কিন্তু পাললিক শিলাই হতে হবে, সেটা কিন্তু আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা হবে না, সেটা পাললিক শিলা হবে। এখন এসটিজিটি সিলেবাসের মধ্যে শিলা আলাদাভাবে চ্যাপ্টারটা নেই, কিন্তু নেই মানে এই না যে আমরা শিলা চ্যাপ্টারটা বুঝবো না। টেটের ক্ষেত্রে তো আছে, যা এসটিজিটির ক্ষেত্রে না থাকলেও শিলা চ্যাপ্টারটা আমি ইনক্লুড করে দেবো, তোমরা সেটা দেখে নিও, তাহলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে। এটা বোঝার সুবিধার্থে আমি বলছি, তোমাদের আলাদাভাবে যে শিখতে লাগবে এরকম না, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, আর টেটের ক্ষেত্রে তো শিখতে লাগবে কারণ এটা আছে। আচ্ছা, সো ভঙ্গিল পর্বতটা যে শিলা দিয়ে গঠিত হবে সেই শিলাটা অবশ্যই পাললিক শিলা হবে, কারণ পাললিক শিলার উপরেই চাপ পড়ে কিন্তু সেই পর্বতটা সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হয়, যে কারণে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়। ক্লিয়ার? তো এগুলি গেল ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য। তারপর আমরা দেখে নেব 33 সাগর। ওই যে বলেছিলাম না 33 সাগর, যে হিমালয় পর্বতমালা যেখানে আছে, এখানে আগে কিন্তু পাহাড় ছিল না, পর্বত ছিল না, সেখানে একটা সাগর ছিল, সেই সাগরটার নাম হলো 33 সাগর। এরকম আমি বলছি, ধরো পৃথিবীটা, ওকে, একটা সময় পৃথিবীতে এত মহাসাগর এত মহাদেশ ছিল না, একটা মহাদেশ একটা মহাসাগর ছিল। তো এটা হলো মহাসাগর, মহাদেশ, এটা মহাসাগর। মহাসাগরটার নাম ছিল পেনজিয়া, আর মহাদেশের আর মহাসাগরের নাম ছিল প্যান্তালাসা। ওকে, তো ওই গ্রেভিটি ফোর্সের কারণে বা বিভিন্ন ফোর্সের কারণে, নেচারের কারণে কি হলো, এই মহাদেশটা এইভাবে টুকরা টুকরা হয়েছে, দুইটা টুকরা হয়েছে। দুইটা টুকরা হওয়ার কারণে কি হয়েছে, মাঝখানটায় এইভাবে একটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়াতে এটা একটা টুকরা এটা একটা টুকরা পরিণত হয়েছে। তো এখানে তো জল ছিল, তো ওই জলটা এদিকেও চলে এসেছে, তো এখানে নতুন একটা সাগরের সৃষ্টি হয়েছে, সেই সাগরটার নাম দেওয়া হয়েছে 33 সাগর। তো ওই এই যে প্লেট, এটা একটা প্লেট এটা একটা প্লেট, এই দুইটা প্লেট না এভাবে কাছাকাছি এসেছে, আর এসে ধাক্কা লাগার কারণে কি হয়েছে, হালকাটা উপরে ভারীটা নিচে চলে গেছে, এইভাবে করে এই জায়গাতে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। আর তার জন্য বলা হয় হিমালয় পর্বতের জায়গায় আগে 33 সাগর ছিল, কিন্তু ওই যে দুইটা প্লেট এসে ধাক্কা লাগার কারণে, যেটা কনভার্জেন্ট হওয়ার কারণে সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু যে নতুন একটা পর্বত সৃষ্টি হয়েছে, সেই পর্বতটার নাম হলো হিমালয় পর্বত। ওকে, তো হিমালয় পর্বতমালার আগে সেখানে 33 সাগর ছিল, এখানে কিন্তু এটাই বলা হয়েছে 33 সাগর। হিমালয় পর্বত যেখানে আছে আগে সেখানে ছিল 33 সাগর, যেটা আগে বলেছি হিমালয় পর্বতমালা যেখানে আছে আগে সেখানে 33 সাগর ছিল। 33 সাগরের দুই দিকে দুটি ভূভাগ ছিল, উত্তর দিকে যে আঙ্গার ল্যান্ড বা এশিয়া পাত, আর দক্ষিণ দিকে গান্ডোয়ানা ল্যান্ড বা ভারতীয় পাত। অর্থাৎ এই যে এটা ধরো, এটা হলো 33 সাগর, 33 সাগরের দুই দিকে দুইটা পাত মানে প্লেট ছিল, একটা হলো প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2। উত্তর দিকে, এটা হলো উত্তর দিকে, এটা দক্ষিণ দিকে। উত্তর দিকে কি ছিল, উত্তর দিকে ছিল যে আঙ্গারল্যান্ড, উত্তর দিকে আঙ্গারল্যান্ড বা যেটা এশিয়া পাত বলা হয়, এশিয়া মানে ওই সাইডটাতে এশিয়া পাত ছিল। আর এদিকে হলো গান্ডোয়ানা ল্যান্ড, যেটা এখানে আমরা যে ভারতীয় পাত মানে ইন্ডিয়ান প্লেট হিসেবে আমরা চিনে থাকি। এই দুইটা প্লেট কি হয়েছে, একটা কাছাকাছি আসাতে ধাক্কা লাগাতে ভারীটা নিচে হালকাটা উপরে উঠে গেছে। তার মধ্যে গান্ডোয়ানা অর্থাৎ ভারতীয় যে প্লেটটা সেটা কিন্তু অনেকটা ভারী ছিল, তার কারণ জলের সাথে ছিল, জলের ঘনত্বটা বেশি ছিল, যে ভারী থাকার কারণে এটা নিচের দিকে, আর যে আঙ্গারল্যান্ড বা এশিয়া প্লেটটা ছিল সেটা কিন্তু অনেকটা হালকা থাকার কারণে উপরে উঠে গেছে। তো এখানে এই হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। ওকে, তো প্লেটগুলি মনে রাখবে কোন দুইটা প্লেটের কারণে কিন্তু হয়েছে। একটা হলো আঙ্গারল্যান্ড বা গান্ডোয়ানা ল্যান্ড বা এশিয়ান পাত বা ভারতীয় পাত, বা যেটাকে আমরা এখন যদি বলি সেটা কিন্তু ইউরেশিয়ান প্লেট, বা আমাদের যে একটা হলো ইউরেশিয়া আর আরেকটা আমাদের কি ছিল, আরেকটা কিন্তু ছিল যে এদিকে ইন্ডিয়ান যে প্লেটটা রয়েছে, ঠিক আছে, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটটা, ওই দুইটা প্লেটে ধাক্কা লেগে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। এটা আরো ডিটেলস, দুইটা থিওরিস আছে, আরো ডিটেলস জানবে যখন আমি ইন্ডিয়ার যে ফিজিক্যাল ইউনিট বা ভারতের ভূবিভাগটা রয়েছে ফিজিক্যাল সেটআপটা, সেখানে আমি ডিসকাস করেছি, ওইটা দেখে নেবে, তাহলে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমি আর ডিসকাস করছি না। ওকে, আচ্ছা, নেক্সট ভঙ্গিল পর্বতের শ্রেণী বিভাগ। ভঙ্গিল পর্বতে কিন্তু আমাদের শ্রেণী বিভাগও কিন্তু রয়েছে। কি রয়েছে শ্রেণী বিভাগটা দেখো, ভঙ্গিল পর্বতের শ্রেণী বিভাগে ভঙ্গিল পর্বতকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, একটা নবীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বত হলো মানে পুরান যে ভঙ্গিল পর্বতগুলো অনেক আগের পুরান, এগুলি প্রাচীন ভঙ্গিল পর্বত। আর নবীন হলো মানে নতুন, খুব একটা বেশি সময় হয়নি, তো এটাকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। প্রাচীন ভঙ্গিল পর্বত উদাহরণ হলো ভারতের আরাবল্লী ভঙ্গিল
পর্বত, তাও এটা প্রাচীন ভঙ্গির পর্বত। আমেরিকার আলপসিয়ান এটাও প্রাচীন ভঙ্গির পর্বত। আর নবীন ভঙ্গিলের মধ্যে হিমালয় নবীন ভঙ্গিল, এটা নতুন হিসেবে ধরা হয়। আলপস নবীন ভঙ্গিল, রকি নবীন ভঙ্গিল, আন্দিজ এগুলি হলো নবীন ভঙ্গিল পর্বত। এখন পরীক্ষাতে আসতেই পারে যে নিচে কোনটা ভঙ্গিল পর্বত, তখন হতে পারে হিমালয়, আলপস, রকি, আন্দিজ, আর তারপরে আলপসিয়ান এগুলি হতে ভঙ্গিল। এখন যদি বলে প্রাচীন ভঙ্গিল তাহলে হবে ভারতের আরাবল্লী আর আমেরিকার আলপসিয়ান। আর যদি বলে নবীন ভঙ্গিল তাহলে হিমালয়, আলপস, রকি, আন্দিজ এগুলি হলো নবীন ভঙ্গিল পর্বত। তো এগুলি কিন্তু কমপ্লিটলি মুখস্থ করার বিষয়, কারণ পরীক্ষাতে আসবে না যে প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে। এইভাবে আসতে পারে যে নিচের কোনটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এরকম আসতেই পারে। বা একটা নাম দিয়ে বললো যে হিমালয় পর্বত, এটা কি প্রাচীন ভঙ্গিল পর্বত না নবীন ভঙ্গিল পর্বত হবে, কোনটা হবে? বা এটা কি স্তূপ পর্বত হবে না ভঙ্গিল পর্বত হবে, নাকি এটা সঞ্চয়জাত হবে, কোনটা হবে? তখন হয়তো এটা ভঙ্গিল পর্বত। তো এরকম বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতেই পারে। ক্লিয়ার? তো উদাহরণগুলি মনে রাখবে, পাশাপাশি নামগুলি। তো গেল আমাদের ভঙ্গিল পর্বত। তো আমরা পর্বত থেকে প্রথমত ভঙ্গিল পর্বত দেখলাম, এখন 2 নম্বরটা দেখবো স্তূপ পর্বত। কি দেখবো? স্তূপ পর্বত। স্তূপ পর্বত জিনিসটা কি দেখো, ভূ আলোড়ন সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উত্তরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। অর্থাৎ ভূ আলোড়ন মানে পৃথিবীর অভ্যন্তরে যখন হঠাৎ করে কেঁপে ওঠে, ওই যে ভূমিকম্প হঠাৎ করে কেঁপে ওঠার কারণে ভূপৃষ্ঠের মধ্যে কোনো জায়গাটা উঁচু হয়ে যায়, কোনো জায়গাটা নিচু হয়ে যায়, ওই কারণে যে পর্বত সৃষ্টি যে উঁচু হয়ে যায় ওইটাকে কিন্তু বলা হয় স্তূপ পর্বত। ধরো ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার কারণে এই জায়গাটা ফেটে গেছে, এদিকেও ফেটে গেছে, দুই দিক দিয়ে ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে কি হয়েছে, দুই দিকে ফেটে গেছে, এদিকেও ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে মানে এখন দুইটা প্লেট, যদি একটা প্লেট ধরে এদিকে একটা প্লেট এদিকে চলে গেছে, তাহলে কি মাঝখানের জায়গাটা কি হবে? ফেটে যাবে। মাটি থেকে অনেক সময় ভূমিকম্প হলে মাটি যে ফেটে যায়, তখন কি হবে? ফেটে গেছে, তো দুই দিকে ফেটে গেল। ফেটে যাওয়ার কারণে দেখা গেল এদিকেও ফেটে গেল, এদিকেও ফেটে গেল, মাঝখানের জায়গাটা কি হয়ে গেল? অনেকটা এরকম উঁচু হয়ে গেল। কারণ এটা দুই সাইডে যখন ফেটে গেছে আলাদা হয়ে গেছে, তো মাঝখানের জায়গাটার মধ্যে বেশি মাটি বা শিরা চলে এসেছে, তো এটা উপরের দিকে উঠে গেছে বা প্রেসারে উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে ওঠার কারণে সেখানে পর্বতের সৃষ্টি হয়ে গেছে। আর ওই ধরনের পর্বতকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত বলা হয়। বোঝা গেল স্তূপ পর্বতটা কি? তারপর আমরা দেখে নেব এই যে স্তূপ পর্বতে আরো কিছু জিনিস। প্রসারণ বলের প্রভাবে, কোন বলে? প্রসারণ বলে, মনে রাখবে নামটা। প্রসারণ বলের প্রভাবে দুটি চ্যুতির মধ্যবর্তী জোন যখন চাপের ফলে উপরে উঠে যায়, তখন সে উঁচু অংশকে বলা হয় স্তূপ পর্বত, আর নিচু অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ওকে, তো ওই যে স্তূপ পর্বতটা রয়েছে, এটা কি হয়? এটা কিন্তু ধরো দুই দিকে, এদিকেও ফেটে গেছে, এদিকেও ফেটে গেছে, তো মাঝখানের জায়গাটা অনেক বেশি চাপ সৃষ্টি হয়েছে, মানে দুই সাইড থেকে একটা চাপ এসেছে। আমি একটা স্পঞ্জের যদি বল নিই, স্পঞ্জের বলটাকে দুই দিকে এবার চাপ দিই, তো মাঝখানে জায়গাটা উপরে উঠে যাবে না? সেম ভাবে এই সাইডেও ফেটে গেছে, এই সাইডেও ফেটে গেছে, তো মাঝখানে জায়গাটা চাপ পড়ে গেছে। চাপ পড়ার কারণে একটা বলের সৃষ্টি হয়েছে, মানে একটা বল, একটা শক্তি প্রয়োগ হয়েছে। সেই বলটাকে বলা হয় প্রসারণ বল। মানে দুই দিক থেকে চাপ যখন দেওয়া হয়, সেই বলটাকে বলা হয় প্রসারণ বল। সেই প্রসারণ বলের কারণে মাঝখানে যে জায়গাটা সেটা উপর দিকে উঠে যায়। এদিকে ফেটে গেছে, এদিকে ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে এদিক থেকেও চাপ সৃষ্টি হয়েছে, এদিক থেকেও চাপ সৃষ্টি হয়েছে। চাপ সৃষ্টি হওয়ার কারণে মাঝখানে জায়গাটা এরকম ভাবে উপরে উঠে গেছে। আর ওই যে চাপ সৃষ্টি হয়েছে, একটা বল, একটা শক্তি, একটা ফোর্স প্রয়োগ হয়েছে, সেই শক্তিটা হলো প্রসারণ বল। তো দুই সাইড থেকে প্রসারণ বলের কারণে মাঝখানে জায়গাটা এরকম উপরে উঠে গেছে। ওই যে উপরে উঠে গেছে সেটাকে বলা হয় স্তূপ পর্বত। সেটাকে বলা হয় কি পর্বত? স্তূপ পর্বত। আর এই যে উপরে উঠে গেছে, তো এই জায়গাটা, এবার কি এই জায়গাটা তো নিচু হয়ে গেছে, তো এই জায়গা উপরে উঠে গেলে এই জায়গাটা নিচু, এই যে নিচু জায়গাটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা। ওকে, অর্থাৎ চ্যুতি, ভাঁজ মানে কি? ভাঁজ পড়া। চ্যুতি মানে হলো ফেটে যাওয়া। এখন পৃথিবীর অভ্যন্তরে যদি ভূমিকম্প হয়, মানে হঠাৎ করে কেঁপে ওঠে, কেঁপে যাওয়ার কারণে দুই সাইডটা ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে দুই সাইডে একটা বল প্রয়োগ হয়েছে, একটা প্রেসার পড়েছে, চাপের সৃষ্টি হয়েছে। চাপের সৃষ্টি হওয়ার কারণে একটা প্রেসার, একটা বল প্রয়োগ হয়েছে, সেই বলটা হলো প্রসারণ বল। সেই প্রসারণ বলের কারণে মাঝখানে জায়গাটা উপরে উঠে গেছে। যে উপরে উঠে গেছে, উঁচু হয়ে গেছে জায়গাটা, সেটাকে বলা হয় স্তূপ পর্বত। আর তার যে নিচে পাহাড়ের পর্বতের যে নিচের জায়গাটা, সেই নিচু জায়গাটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ক্লিয়ার? তো এটা দেখলাম আমরা স্তূপ পর্বতের গ্রস্ত উপত্যকা। কোন বলের মাধ্যমে? প্রসারণ বলের মাধ্যমে। তো বলের নামটা স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা কোনটাকে বলে সেটা মনে রাখবে। বোঝার বিষয়, দরকার ড্রয়িং করে করে মনে রাখো, তাহলে দেখবে তোমাদের ইজিলি আনসারটা করতে পারবে।
ওকে। আচ্ছা, এখন দেখবো স্তূপ পর্বতের কিছু উদাহরণ। স্তূপ পর্বতের উদাহরণের মধ্যে রয়েছে ভারতের সাতপুরা পর্বত হলো স্তূপ পর্বতের উদাহরণ। তারপর রয়েছে ফ্রান্সের ভোজ, ওকে, ফ্রান্সের একটা পর্বত আছে ভোজ, সেটাকে স্তূপ পর্বত বলা হয়। জার্মানি ব্ল্যাক ফরেস্ট রয়েছে, জার্মানির যে একটা ব্ল্যাক ফরেস্ট একটা পর্বত রয়েছে সেটাও হলো একটা স্তূপ পর্বত ইত্যাদি। তো এখন পরীক্ষাতে আসতে পারেন যে নিচে কোনটা স্তূপ পর্বতের উদাহরণ, কি হিমালয় নাকি আন্দিজ নাকি ভারতের সাতপুরা না ভারতের আরাবলি, কোনটা? তখন হয় ভারতের সাতপুরা। যদি বলে ভঙ্গিল পর্বত তাহলে বাকিগুলি হবে। এখন যদি বলা হয় যে সাতপুরা পর্বত কোথায় আছে, ভারতে আছে, বা এরকম আসতে পারে যে একটা নিচে কোনটা স্তূপ পর্বতের উদাহরণ, নিচে কোনটা যে ভঙ্গিল পর্বতের উদাহরণ, নবীন ভঙ্গিল উদাহরণ, কোনটা প্রাচীন ভঙ্গিল উদাহরণ, বিভিন্ন ভাবে আসতে পারে। অর্থাৎ আজকে এই ক্লাসটা টোটালি তোমাদের মুখস্থ কিন্তু করতে লাগবে, কিন্তু সর্বপ্রথম জিনিসটা বুঝতে লাগবে। ওকে, তো এটা গেল স্তূপ পর্বতের যে উদাহরণগুলো সেটা। এখন গ্রস্ত উপত্যকার কিছু উদাহরণ দেখি। আমরা স্তূপ পর্বতের উদাহরণ দেখলাম, এখন গ্রস্ত উপত্যকা রয়েছে। গ্রস্ত উপত্যকা পাহাড়ের নিচের জায়গাটা, তার কিছু উদাহরণ রয়েছে। নর্মদা ও রাইম নদী ও তাপ্তি নদীর উপত্যকা, ওকে, নর্মদা, রাইম ও তাপ্তি নদীর উপত্যকা, এটা একটা গ্রস্ত উপত্যকার উদাহরণ। স্তূপ পর্বত হোস্ট, স্তূপ পর্বতকে হোস্ট এবং গ্রস্ত উপত্যকাকে গ্রেভেন নামে বলা হয়। মানে স্তূপ পর্বতের অন্য আরেকটা নাম হলো হোস্ট, আর গ্রস্ত উপত্যকার আরেকটা নাম হলো গ্রেভেন, এগুলিকে এই নামে পরিচিত করা হয়। ওকে, স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয় এবং চূড়া চ্যাপ্টা হয়। আর স্তূপ পর্বতের যে ঢালটা সেটা অনেকটা খাড়া, চূড়াটা অনেকটা চ্যাপ্টা টাইপের হয়। মানে এরকম ধরো খাড়া আর চূড়াটা এরকম অনেকটা চ্যাপ্টা টাইপের হয় স্তূপ পর্বতের ক্ষেত্রে। তার নিচু জায়গাটাই হয়ে যাবে গ্রস্ত উপত্যকা। ক্লিয়ার? গ্রস্ত উপত্যকা। নেক্সট রয়েছে আগ্নেয় পর্বত। তো আমরা পর্বত থেকে টোটাল চারটার মধ্যে দুটো দেখে নিয়েছি, ভঙ্গিল পর্বত আর স্তূপ পর্বত। এখন দেখবো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। ওকে, তো এই যে আগ্নেয় পর্বত পড়তে গেলে আমাদের ভলক্যানো ইরাপশনের ক্লাসটা আমার প্রয়োজন। কারণ ওই যে সেখানে পড়েছিলাম, সেখানে ভলক্যানো ইরাপশন হয়েছে, ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসেছে, তখন লাভা হয়েছে। তো ওই জিনিসটাই কিন্তু আগ্নেয় পর্বত। ওই লাভাগুলি যখন বাইরে বেরিয়ে আসে সেগুলি কিন্তু বাইরের বাতাসে বা নেচারের সাথে মিক্সড, এটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত হয়ে এগুলি জমা হতে 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 একটা পর্বতের সৃষ্টি করে। আর ওই যে জমা হয় ওটাকে সঞ্চয় বলা হয়। তো ওই যে লাভাগুলি জমা হয়ে একটা পর্বতের সৃষ্টি হয়, ওই পর্বতকে বলা হয় আগ্নেয় পর্বত। যেহেতু এটা সঞ্চয় হয় মানে জমা হয়ে হয়, সেজন্য এটাকে সঞ্চয় পর্বতও কিন্তু বলা হয়। ক্লিয়ার? যেটা আমি ভলক্যানো ক্লাসটা দেখলে তাহলে এই পার্টটা ভালোভাবে বুঝতে পারবে। অগ্নুৎপাতের ফলে মানে ভলক্যানো ইরাপশনের ফলে লাভা ভস্ম পাথরের টুকরো ক্রমাগত সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের উপরে গম্বুজ আকৃতি, কোন আকৃতি মনে রাখবে? গম্বুজ আকৃতি যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। অর্থাৎ অগ্নুৎপাতের ফলে যে ভলক্যানো ইরাপশনের ফলে যে লাভা ভস্ম যে বাইরে বেরিয়ে এসে বাতাসের সাথে মিশে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে এগুলি জমা হতে 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 সঞ্চয় হতে হতে একটা উঁচু জায়গায় পরিণত হয়, সেটা আবার 900 মিটারের বেশি হয়ে যায়, তখন সেটা হয় যে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। ওকে, সঞ্চয়জাত পর্বত। আর এই পর্বতটা না কিরকম আকৃতি হয়? গম্বুজ আকৃতি। তো আসতেই পারে আগ্নেয় পর্বতটা কোন আকৃতি? সেটা হবে গম্বুজ আকৃতি। আর ভঙ্গিল পর্বতে আমরা দেখেছিলাম কি হয়, চূড়াটা হয় শঙ্কু আকৃতির, আর আগ্নেয় পর্বতেরটা হয় গম্বুজ আকৃতির, আর স্তূপ পর্বতেরটা হয় চ্যাপ্টা। মনে রাখবে ভঙ্গিল পর্বতগুলি চূড়াটা হয় শঙ্কু আকৃতির, আর স্তূপ পর্বতের উপরটা হয় চ্যাপ্টা, আর এখানে যে আগ্নেয় পর্বতের উপরটা আকৃতিটা হয় গম্বুজ আকৃতি। আকৃতিগুলি মনে রাখবে। ওকে, আগ্নেয় পর্বতে কিছু উদাহরণ যদি দেখি, জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। তারপর ভারতের বেরেন, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মোলোয়ানা, এগুলি হলো এক একটা উদাহরণ কিসের? আগ্নেয় পর্বতের উদাহরণ, যেগুলি আমরা ভলক্যানো ইরাপশনের ক্লাসেও কিন্তু দেখেছিলাম। এখন এই যে আগ্নেয় পর্বত রয়েছে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আগ্নেয় পর্বতকে 3 ভাগে ভাগ করা যায়। ওকে, আগ্নেয় পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। কি কি সেগুলি চলো দেখি। প্রথম হলো জীবন্ত বা সক্রিয়, যেটা থেকে অনবরত কন্টিনিউ অগ্নুৎপাত হতে থাকে সেই ধরনের পর্বতকে বলা হয় আগ্নেয় বা যে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। এই ধরনের পর্বত থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়, একে আবার 2 ভাগে ভাগ করা যায়। মানে প্রায় হতে দেখা যায় কন্টিনিউ হয়, এগুলিকে আবার 2টা ভাগে ভাগ করেছে, একটা অবিরাম আর একটা হলো সবিরাম। ওকে, এগুলি আমি ডিটেইলসে কিন্তু বলছি না, কারণ এগুলি অলরেডি আমি ডিসকাস করেছি ভলক্যানো ইরাপশনের ক্লাসের মধ্যে। তো প্রথম অবিরাম, অনবরত যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তাকে অবিরাম আগ্নেয় পর্বত বলে, যেমন ইতালির ভিসুভিয়াস আর ভারতের বেরেন। মানে অনবরত কন্টিনিউ যে পর্বত থেকে অগ্নুৎপাত হতে থাকে সেটাই বলা হয় অবিরাম
আর ছবিরাম কি? ছবিরাম হলো এই জাতীয় আগ্নেয় পর্বত থেকে কিছু সময় অন্তর অগ্নুৎপাত ঘটলে, যেরকম ইন্দোনেশিয়া ক্রাকাতুয়া ও ইতালি স্ট্রম্বোলি, ওকে, এগুলি থেকে কিছু সময় পর পর হয়, এদিক কিছু দিন বা কিছু মাস বা কিছু ঘন্টা পর পর হয়, সেগুলিকে বলা হয় ছবিরাম। আর তার কিছু উদাহরণ দেখে নিয়েছি। তো অবিরাম আর ছবিরাম দুটোর এক্সাম্পল গুলি কিন্তু দেখে নিতে লাগবে, আর কোনটা কি সেটাও মনে রাখতে লাগবে। তো গেল আমাদের জীবন্ত আগ্নেয়গিরি। তারপর আরো দুই ধরনের রয়েছে, সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। এই জাতীয় আগ্নেয়গিরি থেকে অনেকদিন অগ্নুৎপাত হয়নি, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, যেমন জাপানে ফুজিয়ামা। কি সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি হলো এগুলি থেকে আগে হয়নি বাট ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে, সেগুলিকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। তার একটা উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা। নেক্সট হলো মূর্ত বা মৃত আগ্নেয়গিরিও বলা হয়। এই ধরনের আগ্নেয় পর্বত থেকে ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, যেমন মায়ানমারে পোপো, ভারতের নরকরম। ওকে, অর্থাৎ তিন ধরনের আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয় পর্বত রয়েছে। একটা হলো জীবন্ত বা সক্রিয়, যেটা থেকে কন্টিনিউয়াসলি অগ্নুৎপাত হতে থাকে, এটা আমাদের দুইটা বার, অবিরাম আর ছবিরাম। অবিরাম থেকে কন্টিনিউ হয় আর ছবিরাম থেকে কিছু সময় পর পর হয়। তারপর সুপ্ত আগ্নেয়গিরি হলো আগে হয়নি কিন্তু ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে। আর যে মৃত আগ্নেয়গিরি বা মূর্ত আগ্নেয়গিরি হলো যেটা অনেক আগে হয়েছিল কিন্তু ভবিষ্যতে আর হওয়ার সম্ভাবনা নেই সেটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো আর এক্সাম্পল গুলি মনে রাখতে লাগবে। ক্লিয়ার? তো এটা গেল আমাদের আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। এখনই আসবে ক্ষয়জাত পর্বত। ওকে, ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের মধ্যে কি রয়েছে দেখো, ক্ষয়জাত পর্বতে রয়েছে এগুলি ক্ষয় হয়ে পর্বত হয় বহু বছর ধরে সূর্য কিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারা, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি তার হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে। তো ক্ষয়জাত পর্বতের অন্য আরেকটি নাম হলো অবশিষ্ট, মানে যেটা বাকি আছে। মানে ধরো একটা পর্বত আছে, এখন অনেক বছরের পর বছর ধরে এখানে বৃষ্টি হচ্ছে, বাতাস আসছে, বরফ পড়ছে, আরো বিভিন্ন নেচারে বিভিন্ন কারণে ভূমিকম্প হলো, ভলকানো ইরাপশন হলো, বিভিন্ন কারণ হতেই পারে। হওয়ার কারণে দেখা গেল ধরো এই জায়গাটা ক্ষয় হতে লাগলো, এই জায়গাটা ভাঙতে লাগলো, ভাঙতে দেখা গেল এই জায়গাটা ভেঙে গেছে, এইদিকে এই জায়গা ভেঙে গেছে, বাস এতটুকু জায়গা বাকি আছে। ওই যতটুকু জায়গা বাকি আছে ওই ধরনের পর্বতকে বলা হয় অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত। মানে একদম পর্বত ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটাকে বলা হয় অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত। বুঝা গেল? তার কিছু উদাহরণ রয়েছে, ভারতের আরাবল্লী, এটা একটা কিন্তু ক্ষয়জাত পর্বতও কিন্তু বলা হয়। ভারতের আরাবল্লী কিন্তু আমরা কিসে দেখেছিলাম, আমরা কিন্তু আগের পর্বতও দেখেছিলাম, বাট এটা কিন্তু এজ এ ক্ষয়জাত পর্বতও কিন্তু হয়ে থাকে, দুইটার ক্ষেত্রে কিন্তু হয়, কনফিউজড হবে না। তারপর রাজমহল একটা পাহাড় রয়েছে, এটা কিন্তু ক্ষয়জাত পর্বতই। তারপর পরেশনাথ পাহাড় আমেরিকার অ্যালপসিয়ান, এটাও কিন্তু ক্ষয়জাত পর্বত, এটা কিন্তু ভঙ্গিল পর্বতে আসে, আবার ক্ষয়জাত পর্বতেও কিন্তু আসে। ওকে, ভঙ্গিল পর্বত ওই যে ফোল্ড হয়েছে, আর এটা হলো ক্ষয়জাত, মানে ক্ষয় হতে হয়েছে, কারণ যেহেতু অনেক পুরান, এগুলি অনেক বছর ধরে আছে, তো কিছু তো নষ্ট হবে, কিছু তো ক্ষয় হবে, আর ক্ষয় হলে তখন সেটা ক্ষয়জাত পর্বত হয়ে যায়। ওকে, প্রভৃতি এগুলি হলো এই পর্বতের উদাহরণ। আর এই পর্বত গম্বুজাকৃতির হয়ে থাকে। কোন আকৃতির হয়? গম্বুজাকৃতির হয়ে থাকে। এই গেল 4 ধরনের পর্বত। কয় ধরনের পর্বত আমরা দেখলাম? 4 ধরনের পর্বত আমরা দেখে নিলাম। কি কি দেখলাম চলো আগে পর্বতগুলি একটু রিক্যাপ দিয়ে দিই, তারপর আমরা নেক্সট মালভূমিতে শিফট করব। ওকে, তো আমরা এখানে দেখলাম কি, এখানে কিন্তু ছিল পর্বত, মালভূমি, সমভূমি। তো আমরা পর্বতটা শুরু করলাম। পর্বতের মধ্যে আমরা প্রথমে দেখলাম পর্বতটা কি, সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার বা তার থেকে বেশি উচ্চতা খাড়াযুক্ত ঢালগুলিকে কিন্তু পর্বত বলা হয়। ওকে, তো আর এই যে পর্বত রয়েছে বা মাউন্টেন রয়েছে সেটা শ্রেণী বিভাগ হলো 4টা। ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, আর হলো ক্ষয়জাত পর্বত। ভঙ্গির পর্বত যেটা হলো ফোল্ডেড মাউন্টেন। ওকে, মানে ফোল্ড হয়ে যে মাউন্টেনটা হয়, পাললিক শিলা অবস্থায় থাকবে, পাললিক শিলার মধ্যে ভাঁজ পড়ে যে উপরে উঠে যায় যে পার্টটা, সেটাকে আমরা ভঙ্গিল পর্বত বলে থাকি। ভঙ্গিল পর্বত আবার দুই ধরনের, একটা হলো নবীন ভঙ্গিল, আর একটা হলো কি আমাদের প্রাচীন ভঙ্গিল। প্রাচীন হলো পুরানোগুলি, নবীন হলো নতুনগুলি। তার উদাহরণ কি সেটা আমরা দেখিয়েছিলাম। তারপর আসলো স্তূপ পর্বত। স্তূপ পর্বতটা কি হয়? স্তূপ পর্বতটা কি ছিল? স্তূপ পর্বত হলো যে ভূমিকম্পের কারণে দুই সাইডটা ফেটে গেল, মাঝখান জায়গাটা চাপের কারণে, প্রসারণ বলের কারণে উপরে উঠে গেল, ওইটাকে আমরা বলে থাকি স্তূপ পর্বত।
স্তূপ পর্বত উদাহরণ আমরা দেখেছিলাম, এগুলি বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম। আর আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কি? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত হলো যে ম্যাগমাগুলি লাভারূপে বাইরে নির্গত হয়, তার বাতাসের কারণে সে শক্ত হয়ে যায়, এগুলি জমা হতে থাকে, জমা হতে 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 পর্বতের সৃষ্টি হয়, তখন সেটাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয়। ওকে, যার মধ্যে আমরা দেখেছিলাম যে জীবন্ত বা সক্রিয় আগ্নেয় দেখেছিলাম, তার মধ্যে অবিরাম সবিরাম আসবে, সুপ্ত আর একটা মৃত আমরা দেখেছি। আর লাস্ট ওয়ান ইজ ক্ষয়জাত পর্বত, মানে ক্ষয় হতে হতে যে পর্বতেটা যেটা বাকি আছে সেটাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলা হয়। ওকে, তো এই যে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতের আকৃতিটা উপরটা কিরকম? শঙ্কু আকৃতির। এটা লিখে রাখবে বা আগে সেই স্লাইডগুলোতে লেখা আছে শঙ্কু আকৃতির। স্তূপ পর্বতটা হলো উপর জায়গাটা চ্যাপ্টা, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উপর জায়গাটা কি হবে? গম্বুজ আকৃতি। আর ক্ষয়জাত পর্বতও কিন্তু গম্বুজ আকৃতির। এই দুইটা হলো গম্বুজ আকৃতি। ওকে, গম্বুজ আকৃতি। স্তূপ পর্বতের উপর জায়গাটা হলো চ্যাপ্টা, ভঙ্গিল পর্বতের উপর জায়গাটা হলো শঙ্কু। কি হবে? শঙ্কু। ওকে, বুঝা গেল? তো এই জিনিসগুলি মনে রাখতে লাগবে। তো আমরা দেখে নিলাম পর্বত আমাদের কমপ্লিট হলো। এখন আমরা দেখবো মালভূমি নিয়ে, কারণ তিনটা দেখেছিলাম। 300 মিটারের নিচে হলে সমভূমি, 300 থেকে বেশি 900 থেকে কম হলে মালভূমি, আর 900 থেকে বেশি হলে পর্বত। তো পর্বত দেখে নিলাম, এখন আমরা দেখবো মালভূমি। ক্লিয়ার? সো মালভূমির মধ্যে কি রয়েছে দেখো। ওকে, এই যে মালভূমিটা স্টার্ট করছি। মালভূমিতে কি রয়েছে? সমুদ্র তল থেকে 300 মিটারের বেশি উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়। মানে সমুদ্র সি লেভেল থেকে 300 মিটারের বেশি বা 900 মিটারের কম যে এগুলো রয়েছে, উঁচু জায়গাগুলি রয়েছে, সেগুলিকে বলা হয় মালভূমি। যেরকম উদাহরণ তিব্বত মালভূমি, ভারতের ছোট নাগপুর মালভূমি, লাদাখ মালভূমি ইত্যাদি, এগুলি হলো মালভূমির কিছু উদাহরণ। ওকে, অর্থাৎ মনে রাখবে 300 মিটার থেকে বেশি 900 মিটার থেকে কম যে উচ্চতা যে ঢালগুলি রয়েছে সেগুলিকে আমরা মালভূমি বলি। যেরকম পামির মালভূমি, ভারতের ছোট নাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি ইত্যাদি, এগুলি হলো মালভূমির কিছু উদাহরণ। এখন দেখবো মালভূমিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। তো মালভূমিকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলা? পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, বেবিচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এখন এই 4টা আমরা আবার আলাদাভাবে স্পেসিফিকলি দেখে নেব। প্রথমে শুরু করছি পর্বত বেষ্টিত মালভূমি। এই যে পর্বত বেষ্টিত মালভূমি কি দেখো, মানে এটা হলো তার মাঝখানে মালভূমিটা, তার আশেপাশে হলো পর্বত, মানে পর্বত দ্বারা ঘেরাও, আর মাঝখানে সেই মালভূমিটা, ওইটাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। ওকে, যে সকল মালভূমি প্রায় চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। ধরো এটা পর্বত, এদিকে পর্বত, এদিকে পর্বত, এদিকে পর্বত, কিন্তু মাঝখানে একটা আছে কি? মাঝখানে একটা আছে মালভূমি। তো তার আশেপাশে তো পর্বত, তো ওই ধরনের পর্বত মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। ক্লিয়ার? এখন দেখো পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য যে রয়েছে সে বৈশিষ্ট্য। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। তো কোন অঞ্চলে দেখা যায়? ভঙ্গিল পার্বত্য, মানে যে অঞ্চলে ভঙ্গিল পর্বত রয়েছে ওই অঞ্চলেই কিন্তু আমাদের পর্বত বেষ্টিত মালভূমি দেখা যায়। ওকে, ভঙ্গিল পার্বত্য অঞ্চল মনে রাখবে, কোন অঞ্চলে? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে পর্বত বেষ্টিত মালভূমি দেখা যায়। এইগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়, এগুলি উচ্চতাটা বেশি হয়। মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। চারদিকে পর্বত বেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক হয়, যেমন তিব্বত মালভূমি। অর্থাৎ এখানে যে পর্বত বেষ্টিত মালভূমি মানে হলো মাঝখানে মালভূমি, তার আশেপাশে হলো পর্বত, আর সেই পর্বতগুলি হলো ভঙ্গিল। তো মনে রাখবে যে জায়গাতে ভঙ্গিল পর্বত আছে, তো ওই ভঙ্গিল পর্বতগুলির মাঝখানে রয়েছে সেই মালভূমি, সেই মালভূমিটাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। আর যেহেতু ভঙ্গিল পর্বতের আশেপাশে আছে, ভঙ্গিল পর্বতের মাঝখানে আছে, তো ভঙ্গিল পর্বত পাললিক শিলা দিয়ে গঠিত, তার মানে ডেফিনেটলি যেহেতু সেই একই অঞ্চলে আছে, তাহলে তার মানে সেই মালভূমিটাও কিন্তু পাললিক শিলা দ্বারা গঠিত হবে। আর পাললিক শিলা দ্বারা যদি গঠিত হয়, পাললিক শিলা তো জলের নিচে থাকে, তার মানে ডেফিনেটলি সেখানে জীবাশ্ম কিন্তু থাকবে। তার জন্য পর্বত বেষ্টিত মালভূমিতে কিন্তু জীবাশ্ম কিন্তু পাওয়া যায়। ওকে, মনে রাখবে। আর যেহেতু চারদিকে পর্বত থাকে, তো এখানকার যে এরিয়াটা অনেকটা শুষ্ক থাকে, অনেকটা বেশি শুষ্ক থাকে। তো তার একটা এক্সাম্পল হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমির আশেপাশে কিন্তু কি রয়েছে? পর্বত রয়েছে। যেরকম তিব্বত মালভূমির আশেপাশে একটা হিমালয় পর্বত রয়েছে, তো ওই হিমালয় পর্বতমালা দিয়ে কিন্তু ঘেরাও রয়েছে তিব্বত মালভূমিটা। তো তার এই হিমালয় মালভূমিটা হলো ভঙ্গিল পর্বত, তো এইখানে হলো পাললিক শিলা, কোমল পাললিক শিলা চাপের কারণে হয়েছে। তো সেই কারণে এই তিব্বত মালভূমিতেও কিন্তু কি রয়েছে? পাললিক শিলা রয়েছে, আর এখানেও কিন্তু জীবাশ্ম পাওয়া যায়।
বিস্তৃত। এইগুলো পর্বত বেষ্টিত মালভূমি। তো আশা করি পর্বত বেষ্টিত মালভূমি কি বা তার কি কি বৈশিষ্ট্য সেটা তোমরা বুঝতে পেরেছো। পর্বত বেষ্টিত মালভূমি কোথায় দেখা যায়? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে দেখা যায়। আর যেহেতু চারিদিকে পর্বত রয়েছে তো জায়গাটা অনেকটা শুষ্ক থাকে। আর যেহেতু ভঙ্গিল পার্বত্য অঞ্চল, ভঙ্গিল পর্বতগুলি কোমল পাললিক শিলা দ্বারা গঠিত, সেই কারণে পর্বত বেষ্টিত মালভূমিগুলিও এগুলি কি দ্বারা গঠিত? পাললিক শিলা দ্বারা গঠিত। সেই কারণে জীবাশ্ম কিন্তু দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট রয়েছে লাভা মালভূমির বৈশিষ্ট্য। এই যে লাভা মালভূমিটা কি? ওই যে লাভা যে আগ্নেয় পর্বত ছিল ওইটাও লাভা, মানে লাভাগুলি জমে যখন 900 মিটার বেশি উচ্চতাযুক্ত পর্বত হয় তখন সেটাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয় পর্বত বলি, কিন্তু যখন সেটা 900 মিটার থেকে কম হয়ে যায় তখন সেটা মালভূমি হয়ে যায়। আর একটা লাভা দিয়ে হয়েছে তখন সেটাকে আমরা লাভা মালভূমি বলে থাকি। এখন সেই লাভা মালভূমির বৈশিষ্ট্য আমরা দেখে নেব। লাভা মালভূমির বৈশিষ্ট্য রয়েছে মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়, মহাদেশের যে ভিতরে কিন্তু এই মালভূমিটা দেখা যায়। এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলা। কোন শিলা? মনে রাখবে যে লাভা মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয়। পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। ওকে, অর্থাৎ লাভা মালভূমি, ধরো এখানে একটা পাহাড় রয়েছে আর এখানে কি হয়, এখানে এটা দিয়ে অগ্নুৎপাত হচ্ছে তো লাভাগুলি বেরোচ্ছে। ওই যে লাভাগুলি বেরোচ্ছে, লাভাগুলি জমতে জমতে এগুলি জমতে জমতে এটি এরকম ভাবে পর্বতের সৃষ্টি হলো। ওকে, পর্বতের সৃষ্টি হলো। তো ওই যে পর্বতে যখন 900 মিটার বেশি তখন এটা আগ্নেয় পর্বত হয়ে যাবে জমা হতে হতে, কিন্তু যখন 900 মিটারের কম থাকবে, তখন 900 মিটারের কম রয়েছে তখন কিন্তু এটা হয়ে যাবে কি মালভূমি। মালভূমি তখন কি মালভূমি? ওই যেহেতু লাভাগুলি সঞ্চয় হয়েছে তখন সেটা লাভা মালভূমি হয়ে যাবে। আর সেই লাভা মালভূমিগুলি অনেকটা কিন্তু সিঁড়ির মতন হয়, এরকম সিঁড়ির মতন হয়, থাকে না সিঁড়িগুলি যে আমরা ছাদে যাই সিঁড়ি দিয়ে এরকম সিঁড়ির মতন হয়ে থাকে। আর ওই লাভাগুলি যেহেতু এগুলি আগুনগুলি জলে মানে শক্ত হয়ে গেলে কিরকম হয়ে যাবে, এগুলি ভস্মগুলি বা পাথরের টুকরোগুলি জ্বলন্ত ম্যাগমাগুলি লাভা রূপে যখন বেরিয়ে যায় ঠান্ডা হয়ে যাবে, এটা কালো হয়ে যাবে। তো ওই ধরনের পর্বতগুলি কিন্তু কালো রঙের হয়ে থাকে। মনে রাখবে কি রঙের? কালো রঙের হয়ে থাকে। আর এই মালভূমি যে উপরি পাটি এটা অনেকটা এরকম চ্যাপ্টা টাইপের হয়। কিরকম হয়? চ্যাপ্টা টাইপের হয়ে থাকে। বোঝা গেল লাভা মালভূমি কি, বা লাভা মালভূমির যে আকৃতি থাকে এটা সিঁড়ির মতন থাকে, উপরে পাটা চ্যাপ্টা থাকে আর রংটা থাকে কালো রঙের, ব্ল্যাক কালার থাকে। ওকে, এখন তার কিছু উদাহরণও দেখে নাও। উদাহরণে রয়েছে কলম্বিয়া মালভূমি, ভারতের মহারাষ্ট্র মালভূমি, আফ্রিকার আবিসিনিয়া ও সোমালিয়া। এই উদাহরণগুলি মনে রাখবে, এগুলি হলো লাভা মালভূমির উদাহরণ। নিচে আসতেই পারে যে নিচের কোনটা মালভূমি না পর্বত নাকি যে সমভূমি, তখন হবে এটা মালভূমি। এখন কোন মালভূমি? এটা যে পর্বত বেষ্টিত মালভূমি না অন্য কোনো কিছু নাকি লাভা মালভূমি, তখন এটা হবে লাভা মালভূমি। ওকে, তো প্রতিটা জিনিস আমাদেরকে কিন্তু মনে রাখতে লাগবে। তো আশা করি এতটুকু পার্ট ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন নেক্সট আমরা যে পার্টটা দেখবো সেটা কি, সেটা হলো বেবিচ্ছিন্ন মালভূমি। তো বেবিচ্ছিন্ন মালভূমি মানে কি রয়েছে দেখো, কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, বিচ্ছিন্ন হলে তাকে বেবিচ্ছিন্ন মালভূমি বলে। অর্থাৎ কোনো বিস্তীর্ণ ধরো মালভূমি রয়েছে, কোনো একটা মালভূমি রয়েছে, এখন কি হলো ধরো এটা মালভূমি রয়েছে, এখন এদিকে একটা নদী আছে, এই নদীর জলের মধ্যে নদীর জলের স্রোতে জলের স্পিডে কি হলো এদিকে আস্তে 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 ক্ষয় হতে লাগলো, ওই ধরনের মালভূমিকে বলা হয় বেবিচ্ছিন্ন মালভূমি। ওকে, ওই ধরনের মালভূমি কি বলো? বেবিচ্ছিন্ন মালভূমি। বেবিচ্ছিন্ন মালভূমির কিছু বৈশিষ্ট্য হলো মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। মানে মালভূমিগুলি যে প্রাচীন শিলা দ্বারা গঠিত হয় এবং সেই খনিজ দ্বারা অনেক বেশি খনিজ পাওয়া যায়, সেখানে খনিজ দ্বারা সমৃদ্ধ হয়। কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়, যা মালভূমি উচ্চতা ক্রমহ্রাসমান, যেমন ছোট নাগপুর মালভূমি। অর্থাৎ কঠিন শিলা দিয়ে কিন্তু গঠিত হয়, তার উচ্চতা প্রায় সমান হয়, কিন্তু মালভূমি যে উচ্চতাটা না, যেহেতু নদীর জলে এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তো উচ্চতাটা কিন্তু আস্তে আস্তে এরকম ভাবে কমতে থাকে, উচ্চতাটা অনেকটা কমতে থাকে। তার একটা এক্সাম্পল হলো ছোট নাগপুর মালভূমি যেটা রয়েছে সেটা হলো এক ধরনের বেবিচ্ছিন্ন মালভূমি। তো আসতে পারে নিচের কোনটা বেবিচ্ছিন্ন মালভূমি, সেটা হবে ছোট নাগপুর মালভূমি।
ক্লিয়ার? তো এটা গেল আমাদের বিবিচ্ছিন্ন মালভূমি, তার বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলা হয়। অর্থাৎ বিস্তীর্ণ মহাদেশ, যত মহাদেশের মধ্যে মহাদেশ অংশগুলি নিয়ে যত ধরনের মালভূমি আছে সেগুলিকে বলা হয় মহাদেশীয় মালভূমি। যে 5 সংস্থান তথ্য অনুসারে 5 সংস্থানের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ডকে আঙ্গার ল্যান্ড ও গোন্ডওয়ানা ল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। ওকে, ওই যে আঙ্গার ল্যান্ড বলেছেন দুইটা প্লেটের কি হয়েছে, দুইটা প্লেট কিন্তু আলাদা হয়ে গেছে, মাঝখানটা ফেটে গেছে, আলাদা হয়ে গেছে, মাঝখানে 33 সাগর হয়ে গেছে। তো ওইখানে কিন্তু যেরকম হিমালয় পর্বত হয়েছিল, এখানে কিন্তু কিছু মালভূমিও কিন্তু হয়েছিল। ওই মালভূমিকে, ওই মহাদেশীয় মালভূমিকে কিন্তু বলা হয় কি, যে আমাদের মহাদেশীয় মালভূমি। ক্লিয়ার? এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। এখন মহাদেশীয় মালভূমির কিছু উদাহরণ দেখে নাও। বৈশিষ্ট্য: মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ, এগুলি প্রাচীন শিলা গঠিত, তাই একে শিল্ড মালভূমি বলা হয়। তো এটার আরেকটা নাম হলো শিল্ড মালভূমি। এগুলি মহাদেশীয় মানে প্রাচীন ভূখণ্ডের এগুলি অংশ, যেই জন্য এটাকে শিল্ড মালভূমিও কিন্তু বলা হয়। তো অন্য নামটা মনে রাখবে। এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না, আর এগুলি অনেক পুরানো এগুলি শিলা, এগুলি ইজিলি কিন্তু ক্ষয় হয় না, ইজিলি এটা নষ্ট হয় না। এটা হলো প্রাচীন, অত্যন্ত কঠিন, যে কারণে এগুলি সহজেই মানে ইজিলি নষ্ট হয় না, ক্ষয় হয় না। মালভূমি পৃষ্ঠদেশ বা উপরিভাগ তরঙ্গায়িত, মানে উপরের ভাগটা, মালভূমি যে উপরের পাটটা সেরকম একটু তরঙ্গায়িত, মানে অনেকটা ঢেউ খেলানোর মতন। নেক্সট, তার কিছু উদাহরণ: যে গোন্ডওয়ানা ল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি এবং অন্যান্য মহাদেশীয় মালভূমি, মধ্যে রয়েছে বাল্টিক মালভূমি। অর্থাৎ গোন্ডওয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে সেই মালভূমির নাম হলো দাক্ষিণাত্য মালভূমি, আর অন্যান্য মালভূমি যেরকম ধরো বাল্টিক মালভূমিও কিন্তু রয়েছে। তো এই উদাহরণগুলি মেইনলি মনে রাখবে, বাকি বিষয়গুলি কিন্তু বোঝার বিষয়। ওকে, সো উচ্চতা অনুসারে মালভূমিকে দুইটি ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা উচ্চ মালভূমি, একটা নিম্ন মালভূমি। মানে উচ্চতা অনুসারে 2টা ভাগে ভাগ করা হয়, উচ্চ মালভূমি আর নিচু মালভূমি। উচ্চ মালভূমির মধ্যে হলো গড় উচ্চতা 4000 মিটারের বেশি, যখন সরি এটা 400 হবে, 4000 হবে না, 400 হবে, 400 মিটারের বেশি হবে তখন সেটাকে বলা হয় উচ্চ মালভূমি। উচ্চ মালভূমি যেরকম তিব্বত মালভূমি, পামির মালভূমি, এগুলা হলো উচ্চ মালভূমি। আর নিম্ন মালভূমি হলো গড় উচ্চতা 600 মিটারের কম, তখন সেটাকে বলা হয় ছোট নাগপুর মালভূমি। অ্যাকচুয়ালি মালভূমি কি ছিল? 300 মিটারের বেশি আর 900 মিটারের কম হলে সেটা হলো মালভূমি। তার মধ্যে যদি ধরো এখন 400 বা 400 থেকে বেশি, 500, 600, 700, 800, 900 পর্যন্ত বা 900 আগে পর্যন্ত থাকে, তখন সেটা উচ্চ মালভূমি হয়ে যাবে। আর যখন 600 নিচে, মানে ধরো এই 400 ইন অ্যাভারেজ বা 300, ধরো 350, 400 এরকম হলো, তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে আমাদের নিম্ন মালভূমি। এগুলি তো গড় উচ্চতা, এক্সাক্ট কিন্তু বলা হয়নি, এখন কনফিউজ হবেন, এখানে 400 বলে, এখানে 600 বলে, এখানে গড় উচ্চতা ইন অ্যাভারেজ একটা বলা হলো। ওকে, উচ্চ মালভূমি আর নিম্ন মালভূমি। তো উদাহরণ ছোট নাগপুর মালভূমি। মেইনলি মনে রাখবে উচ্চ মালভূমির উদাহরণ, নিম্ন মালভূমির উদাহরণ। আর পামির মালভূমি কিন্তু উচ্চ মালভূমির মধ্যে পড়ে, তিব্বত মালভূমি উচ্চ মালভূমির মধ্যেই কিন্তু পড়ে। ক্লিয়ার? এখন আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখো, এক্সট্রা কিছু ইনফরমেশন। তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। তো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। তারপর পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। যদি বলা হয় বৃহত্তম, অনেক এরিয়া নিয়ে, তখন তিব্বত মালভূমি। যদি বলা সবচেয়ে বেশি উঁচু, তখন হবে পামির মালভূমি। যেহেতু সবচেয়ে বেশি উঁচু, তার জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি হলো বৃহত্তম, অনেক এরিয়া নিয়ে, অনেকটা বড়, আর উচ্চতার দিক থেকে একদম লম্বা হলো সেটা হবে পামির মালভূমি। আর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তো এটাই গেল আমাদের মালভূমি নিয়ে। তো আশা করি মালভূমির পাঠটা তোমরা বুঝতে পেরেছো। তো মালভূমির মধ্যে কি দেখলাম একটু আমি আবারও রিক্যাপ দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এখান থেকে শুরু করলাম মালভূমি, তার আগে আমরা পর্বত দেখেছিলাম। প্রথমে দেখলাম মালভূমিটা কোনটাকে বলা হয়, তারপর তার 4টা ভাগে ভাগ করলাম: পর্বত বেষ্টিত, লাভা মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এই 4টাকে আমরা স্পেসিফিকলি আলাদাভাবে দেখলাম। প্রথমেই পর্বত বেষ্টিত মালভূমি, তার বৈশিষ্ট্য আমরা দেখলাম যে মালভূমির আশেপাশে পর্বত থাকে সেটাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। আর সেগুলি কিন্তু ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই পাওয়া যায়, সেখানে
যেখানে জীবাশ্ম থাকে, পাললিক শিলা দ্বারা গঠিত হয়, সেখানে জীবাশ্ম কিন্তু পাওয়া যায়। এটা হলো পর্বত বেষ্টিত মালভূমি। তারপর লাভা মালভূমি, লাভাগুলি গঠিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয় সেটাকে লাভা মালভূমি বলে। বৈশিষ্ট্য রয়েছে, উদাহরণ আমরা এখানে দেখে নিয়েছি। তারপরে যে বেবিচ্ছিন্ন মালভূমি, যে শিলাধারা যে ক্ষয় হয় তখন সেটাকে বেবিচ্ছিন্ন মালভূমি বলে, তার বৈশিষ্ট্য দেখলাম। তারপর মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমির মধ্যে বৈশিষ্ট্য দেখলাম, উদাহরণগুলি দেখলাম, এবং উচ্চতা অনুসারেও কিন্তু দুইটা ভাগ রয়েছে, উচ্চ আর নিম্ন মালভূমি। তারপর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেখে নেব। তো এখানে শেষ হলো আমাদের মালভূমি। তো আমরা ভূমিরূপের মধ্যে তিনটা পার্ট রয়েছে, পর্বত সবচেয়ে উঁচুতে, তারপর মালভূমি, তারপর সমভূমি। পর্বত কমপ্লিট করলাম আমরা, মালভূমি কমপ্লিট করলাম, এখন দেখো আমাদের লাস্ট পার্টটা সেটা হলো সমভূমি। ওকে, এখন শুরু করছি সমভূমি থেকে। সো এই যে সমভূমি, সমুদ্র পৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে তবে 300 মিটারে কম উঁচুতে অবস্থিত প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। এটা সমভূমি হবে, সমভূমি বলে। তার কিছু উদাহরণ, ভারতের গঙ্গা নদীর বিধৌত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি অঞ্চল ইত্যাদি। সমভূমি হলো সমুদ্র পৃষ্ঠ থেকে সি লেভেল থেকে 300 মিটার পর্যন্ত, 300 থেকে কম বা একদম সমুদ্র লেভেলে বা তাতে একটু উঁচু, বেসিক্যালি 300 কম, 300 মিটারের কম হলে যত উচ্চতা বা সমতল রয়েছে সেগুলাকে বলা হয় সমভূমি। সেগুলো কি বলা হয়? সমভূমি। তার কিছু উদাহরণ হলো যেরকম ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি ইত্যাদি, এগুলি হলো সমভূমি। ওকে, তো এই সমভূমির মধ্যে আবার কিছু শ্রেণী বিভাগ রয়েছে। কি রয়েছে সমভূমির মধ্যে? ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি, মানে ভূমি যে ভূপৃষ্ঠের মানে ভিতরে পৃথিবীর অভ্যন্তরে যে আন্দোলন হয়, যে হঠাৎ করে কেঁপে ওঠে, তার ফলে যে একটু উঁচু জায়গা নিচু জায়গা হয়ে যায়, ওইটাকে বলা হয় পৃথিবী ভূ আন্দোলনের ফলে সৃষ্ট কিছু সমভূমি হচ্ছে। তারপর যেরকম কিছু ক্ষয়জাত সমভূমি রয়েছে, মানে ক্ষয় হয়েছে এরকম কিছু সমভূমি, আর কিছু সঞ্চয়, মানে সঞ্চয় হয়ে কিছু হয়েছে সেটা। ধরো এখানে কিছু বালি রয়েছে, ওকে, তো এই বালিগুলি এখানে রয়েছে, আরো কিছু জমা হলো, জমা হতে 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 এটা অনেকটাই বেশি এরিয়া নিয়ে জমা হলো, তখন এটাই হলো সঞ্চয় যায়। এখন দেখা গেল এখান থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় হয়েছে, তো এখান থেকে উড়ে গেছে মানে এখান থেকে কমে যাবে, তো এটা হয়ে গেছে ক্ষয়। তো উড়ে গিয়ে অন্য জায়গাতে আবার জমা হলো, জমা হয়ে একটা লেয়ার হলো, তখন এটা আবার সঞ্চয় হবে। তো ওইগুলি এরকম সঞ্চয় জাত ক্ষয়জাত সমভূমিও রয়েছে। এখন এগুলিকে আমরা স্পেসিফিক ভাবে আলাদাভাবে দেখিনি। সো প্রথমে আমরা দেখে নেব ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি। স্বাভাবিক সমভূমি, রাশিয়ার সমভূমি, ওকে, উন্নত সমভূমি ভারতের পূর্ব উপকূলের সমভূমি, আর অনুগত সমভূমি হলো তুলনের সমভূমি। অর্থাৎ ভূ আন্দোলনের ফলে কিন্তু তিন ধরনের সমভূমি হয়ে থাকে। একটাকে বলা হয় স্বাভাবিক সমভূমি। স্বাভাবিক সমভূমির একটা উদাহরণ হলো রাশিয়ান সমভূমি। তারপর 2 নম্বর হলো উন্নত সমভূমি। উন্নত সমভূমির একটা উদাহরণ হলো ভারতের পূর্ব উপকূলের সমভূমি। তারপর 3 নম্বর হলো অবনত সমভূমি, তার উদাহরণ হলো তুরানের সমভূমি। ওকে, অর্থাৎ এই নামগুলি মনে রাখতে লাগবে, অন্য কিছু নাই। ভূ আন্দোলনের ফলে 3 ধরনের সমভূমি হয়, 3 ধরনের কি কি আর সেটা কোথায় রয়েছে সে নাম মনে রাখবে। স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি, অনুগত সমভূমি। স্বাভাবিক সমভূমি হলো রাশিয়ান সমভূমি, উন্নত সমভূমি হলো ভারতের পূর্ব উপকূলের সমভূমি, আর অবনত সমভূমি হলো তুরানের সমভূমি। নামগুলি জাস্ট মনে রাখবে। তো এটাই হলো ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি। নেক্সট হলো ক্ষয়জাত সমভূমি, মানে ক্ষয় হয়ে যে সমভূমি হয়, ক্ষয় হয়ে, ওকে, অর্থাৎ একটা জায়গায় ক্ষয় হয়েছে, ক্ষয় হয়ে যে সমভূমিটা হয় সেটাই হলো ক্ষয়জাত সমভূমি। তো এই ক্ষয়জাত সমভূমিকে দুইটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো সমপ্রায় বা পেনিপ্লেন, আর একটা হলো পাদদেশীয় বা পেডিপ্লেন সমভূমি। নাম মনে রাখবে, নামগুলি খুব ইম্পর্টেন্ট। সমপ্রায় মানে ভূমির সাথে প্রায় সেম, খুব বেশি উচ্চতায় না, ভূমির সাথে প্রায় সেম, সেটাকে সমপ্রায় বলা হয়। এটা অন্য আরেকটা নাম হলো পেনিপ্লেন। আর এরকম সমপ্রায় ভূমির কিছু উদাহরণ হলো যে মোনাডোনক, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোনাডোনক আসতেই পারে। মোনাডোনকটা কি পর্বত নাকি এটা যে পর্বত না সমভূমি না মালভূমি? এটা সমভূমি। এটা কোন ধরনের সমভূমি? এটা হয়ে যাবে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমির মধ্যে কোনটা? এটা সমপ্রায় বা পেনিপ্লেন সমভূমি। সমপ্রায় মানে হলো কি, মানে ভূমির সাথে প্রায় সমান, মানে বেশি একটা উচ্চতা না, একদম মানে নিচু আমরা বলতে পারি। এক্সাম্পল মোনাডোনক। নেক্সট
পাদদেশীয় বা পেডিপ্লেন, মানে এটা একটু উঁচু, মানে প্রায় সমভূমিতে একটু উঁচু, এটা আরেকটা নাম পেডিপ্লেন সমভূমি। এই সমভূমির উদাহরণ হলো আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশীয়, এটা হলো একটা পাদদেশীয় বা পেডিপ্লেনের সমভূমির উদাহরণ। ওকে, তো এটা হলো আমাদের ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি মানে একটা জায়গা, একটা সমভূমি ক্ষয় হয়ে যে সমভূমিটা হয় সেটা ক্ষয়জাত সমভূমি বলে। দুইটা, একটা হলো সমপ্রায় আর একটা হলো পাদদেশীয়। সমপ্রায় মানে ভূমি প্রায় প্রায় সেম, সেটাকে পেনিপ্লেনও বলা হয়, এক্সাম্পল মোনাডোনম। আর পাদদেশীয় বা পেডিপ্লেন উদাহরণ হলো আফ্রিকার অ্যাটলাস। ক্লিয়ার? এই নামগুলি মনে রাখবে। নেক্সট রয়েছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমিটা কি? দেখো, একটা হলো পলল সমভূমি। এই সমভূমির কিছু পলল সমভূমির কিছু উদাহরণ হলো সিন্ধু সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, নীল নদীর অববাহিকা, ইরাকের মেসোপটেমিয়া প্রভৃতি, এগুলি হলো পলল সমভূমি। অর্থাৎ ধরো একটা নদী যাচ্ছে, ওকে, এখন নদীর আশেপাশে যে সমভূমিটা রয়েছে, যে এরিয়াটা রয়েছে, ওই এরিয়াটাকে ওইটা প্রায় সমান সমানই থাকে, ওইটাকে কিন্তু বলা হয় সঞ্চয়জাত সমভূমি। ওইখানে কিন্তু কি হয়, ধরো নদীর মধ্যে বালি রয়েছে, বালিগুলি অনেক সময় দেখা গেল নদীর জলের সাথে এদিকে এসে জমা হলো, এদিকে এসে জমা হলো, নদীর সাইডে জমা হলো, তো সাইডের জায়গা দেখো অনেকটা উঁচু হয়ে যায়, ওইটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। কি বলা হয়? সঞ্চয়জাত সমভূমি। ধরো নদীর জলটা এদিকে আছে, এখন নদীর জলের অংশ দেখা গেল এদিকে কিছু বালি চলে, নদীর মধ্যে বালি থাকবে, বালিগুলি নদীর সাইডে এসে জমা হলো, তো এখানে এসে জমা হলো, জমা হয়ে যায় একটু উঁচু হয়ে গেল, তখন ওইটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। উদাহরণ সিন্ধু সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, নীল নদীর অববাহিকা, ইরাকের মেসোপটেমিয়া প্রভৃতি, এগুলি হলো পলল সমভূমির কিছু উদাহরণ। ক্লিয়ার? নেক্সট, প্লাবন সমভূমি। মিশরের নীল নদীর তীরে, চীনের হুয়াংহো নদীর তীরে এই সমভূমি দেখা যায়। অর্থাৎ এই যে প্লাবন সমভূমি কি হয়, এটাও কিন্তু এই যে একটু উঁচু হয়, এটা যখন বেশি উঁচু হয়ে যাবে, একদম উঁচু, নদীর দুই সাইডে এরকম উঁচু উঁচু হয়ে আছে, তখন কিন্তু এটাকে বলা হয় প্লাবন সমভূমি। এরকম প্লাবন সমভূমি দেখা যায় মিশরের নীল নদীর তীরে, মিশরের মধ্যে যে একটা নীল নদ আছে সেটার সাইডে মানে তীরে দেখা যায়, চীনের হুয়াংহো যে নদী আছে এই নদীর তীরে দেখা যায়, সমভূমি দেখা যায়। ওকে, তো পলল সমভূমি, প্লাবন সমভূমি আর তার কিছু উদাহরণ, সেই জিনিসটা মনে রাখতে লাগবে। এগুলো ডেফিনেশন তো আসবে না, কিন্তু উদাহরণ আসতে পারে। নেক্সট, সি নাম্বার, বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘালয় মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ভেরি ইম্পর্টেন্ট। বদ্বীপ সমভূমি, ধরো এটা একটা নদী, এদিকে একটা নদী আসলো, এদিকে একটা নদী আসলো, এগুলি এসে এখানে মিলিত হলো বা সমুদ্রে এসে এখানে পতিত হলো, তখন এটা সাইজ এরকম অনেকটা বড় মতন হয়, তো তখন ওটাকে বলা হয় বদ্বীপ। তো এরকম বদ্বীপ সমভূমির মধ্যে একটা আছে খুব ফেমাস, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘালয়ে মিলিত যে একটা বদ্বীপ রয়েছে, সেটা পৃথিবীর যে বৃহত্তম বদ্বীপ হিসেবে পরিচিত হয়। নেক্সট, এছাড়া মিসিসিপি, নাম মনে রাখবে, মিসিসিপি, নীল নদ, মহানদী, তারপর হচ্ছে গোদাবরী, তারপর হচ্ছে কাবেরী নদী, মোহনাতেও বদ্বীপ দেখা যায়। এই নদীগুলির নাম মনে রাখবে, এই নদীগুলির মধ্যেও কিন্তু বদ্বীপ দেখা যায়। কোথায় দেখা যায়? মোহনা কোনটা? ধরো এটা নদী, এদিকে সমুদ্র, এখন এই নদীটা গিয়ে সমুদ্রের জলে মিশেছে, তো এই জায়গাটা একটা বড় মতন হয়, তো এটাকে বলা হয় বদ্বীপ। আর এই জায়গাটা যখন মোহনাতে গিয়ে মানে এই জায়গা থেকে মিশে, এই জায়গাটাকে বলা হয় মোহনা। তো এই মোহনাতে কিন্তু বদ্বীপ দেখা যায়। কোন কোন নদী মনে রাখতে লাগবে? মিসিসিপি, নীল নদ, মহানদী, গোদাবরী, কাবেরী নদী, মোহনাতেও বদ্বীপ দেখা যায়। এটা গেল বদ্বীপ সমভূমি, বোঝা গেল? এটা গেল আমাদের বদ্বীপ সমভূমি। তারপর রয়েছে 4 নাম্বার, লোয়েস্ট সমভূমি। লোয়েস্ট সমভূমি, ভেরি ইম্পর্টেন্ট। লোয়েস্ট সমভূমি, লোয়েস্ট কিন্তু এক ধরনের সমভূমি। লোয়েস্ট কথাটা কি? লোয়েস্ট শব্দের অর্থ হলো সূক্ষ্ম বালুকণা স্থানান্তর। লোয়েস্ট কথার অর্থ হলো কিছু বালি রয়েছে, এরকম কিছু বালি রয়েছে, বালিগুলি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, মানে স্থানান্তর হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হলো, স্থানান্তর হলো, ওইটাকে বলা হয় লোয়েস্ট সমভূমি। লোয়েস্ট সমভূমি, ধর এখানে কিছু বালি রয়েছে, উড়ে গিয়ে এখানটায় জমা হয়েছে, তো এই প্রসেসটাকে বলা হয় লোয়েস্ট। ওকে, তো এটাই বলা হয় লোয়েস্ট সমভূমি। উদাহরণ, মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালিকণা উড়ে চীনের হুয়াংহো নদীর অববাহিকায় জমা হয়ে লোয়েস্ট সমভূমি সৃষ্টি হয়। অর্থাৎ মধ্য এশিয়া একটা মরুভূমি আছে, সেই মরুভূমির নাম হলো গভীর মরুভূমি। নাম মনে রাখবে, কোন মরুভূমি? গভীর মরুভূমি। তো এই ধরো এটা গভীর মরুভূমি, গভীর মরুভূমি থেকে যে বালিগুলি এগুলি উড়ে গিয়ে ধরো চীনের নদীটা এখানে আছে, নদীর পাশে এখানে গিয়ে জমা হয়, জমা হতে হতে এরকম উঁচু হয়ে যায়, ওই ধরনের সমভূমিটাকে বলা হয় লোয়েস্ট সমভূমি। কি বলা হয়? লোয়েস্ট সমভূমি। ওকে,
তো এটাই গেল আমাদের লুইস সমভূমির যে উদাহরণ রয়েছে সেটা, বোঝা গেল? তো এটাই গেল আমাদের সমভূমি। আমরা কি দেখলাম একটু আমি তোমাদের রিক্যাপ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। আমরা আজকের ক্লাসে শুরু করলাম কি ভূমিরূপ থেকে, অর্থাৎ ল্যান্ডফর্ম। ওকে, এই যে ভূমিরূপ বা ল্যান্ডফর্ম, ল্যান্ডফর্মটা কি সেটা আমরা দেখলাম যে পৃথিবী সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো থাকে। তো এই ভূমিরূপটাকে আবার আমরা তিনটে ভাগে আমরা দেখলাম, পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত হলো যেটা 900 মিটারের বেশি উচ্চতা থাকে, আর মালভূমি হলো 300 থেকে বেশি, 900 থেকে কম, আর সমভূমি হলো 300 থেকে কম। প্রথমে শুরু করলাম পর্বত। তো পর্বত কি সেটা দেখলাম, পর্বতের শ্রেণীবিভাগ 4টা রয়েছে, এই 4টা স্পেসিফিক্যালি দেখলাম। ভঙ্গীর পর্বত, তারপর ভঙ্গীর পর্বতের বৈশিষ্ট্য, তিতিসাগর, বিভিন্ন জিনিস আমরা দেখলাম। দেন স্তূপ পর্বত, তারপর রয়েছে কি স্তূপ পর্বতের পর আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বতের পরে রয়েছে আমাদের ক্ষয়জাত পর্বত আমরা দেখলাম। তো এখানে শেষ হলো পর্বত। তারপর শুরু হলো মালভূমি। মালভূমিটা কি সেটা দেখলাম, তার 4টা ভাগে ভাগ করা হয় সেটা দেখলাম। পর্বত বেষ্টিত মালভূমি, তারপর লাভা মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি আমরা দেখে নিলাম। আর ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখান থেকে আমরা দেখে নিয়েছি। তারপর শুরু করলাম সমভূমি, লাস্ট ওয়ান। সমভূমিটা কি 300 মিটারের কম উঁচু রয়েছে সেটা সমভূমি। এখন সমভূমির কি শ্রেণীবিভাগ রয়েছে সেটা আমরা দেখলাম। প্রথমে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি, তারপর 2 নম্বর ক্ষয়জাতের সমভূমি, তারপর সঞ্চয়জাত সমভূমি, আর লাস্ট ওয়ান হলো বদ্বীপ সমভূমির পর লুইস সমভূমি। লুইস সমভূমি আমরা দেখে নিলাম। তো এরকম করে কিন্তু আমরা টোটাল ভূমিরূপের ফুল পার্টটা দেখে নিয়েছি, বোঝা গেল? তো এটাই ছিল আমাদের ল্যান্ডফর্ম বা ভূমিরূপের যে ক্লাসটা রয়েছে সেটা। আর আজকে ক্লাসে কিন্তু অনেক কিছু শেখার জিনিস, অনেক কিছু মুখস্থের জিনিস কিন্তু পরীক্ষাতে চলে আসতে দেখা যায়। তো এটাই ছিল আজকে ক্লাসটা, আশা করি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য এরকম ভাবে বাকি ক্লাসেসগুলোও নিয়ে আসবো, তোমরা কিন্তু ক্লাসগুলো সিকোয়েন্সে দেখবে, বুঝতে তাহলে সুবিধা হবে। আর তোমাদের যদি ক্লাসেসগুলি ভালো লাগে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, লাইক অফলাইন ক্লাস করতে চাও, অনলাইন পেইড ক্লাস নিতে চাও, বা তোমরা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও, হার্ড কপি যে নোটসটা রয়েছে সেটাও আছে। তোমাদের যেটাই প্রয়োজন, সেটা টেট 1 হোক, টেট 2, এসটিজিটি, পিজিটি বা জেআরবিটি, হাইকোর্ট, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, বা ডিটেলসও জেনে নিতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।